স্কুলের পরীক্ষাই হোক বা বোর্ড এক্সাম অথবা সরকারি চাকরির পরীক্ষা, যে কোনো পরীক্ষায় ইংরেজি অংশে যদি ন্যারেশন চেঞ্জ থেকে একটা কোশ্চেনও না থাকে তাহলে সেটাকে ঠিক ইংরেজি পরীক্ষা বলেই মনে হয় না। আর ন্যারেশন চেঞ্জ নিয়ে পরীক্ষায় যাদের নাস্তানাবুদ হতে হয়, আমার তরফ থেকে গ্যারেন্টি আজকের এই ভিডিওটি দেখার পরে ন্যারেশন চেঞ্জ নিয়ে তাদের কোনো সমস্যা থাকবে না। হ্যালো ভিউয়ার্স, এইচডি ফর ইংলিশ চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করব আজকের আলোচনা, তবে তার আগে যারা এখনো আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের সবার উদ্দেশ্যে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করুন এইচডি ফর ইংলিশ চ্যানেলটি। আর এই চ্যানেলে পাবলিশ হওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে মিষ্টি করে বাজিয়ে দিন বেল আইকনটি। এই চ্যানেলের সমস্ত ভিডিওর পিডিএফ স্টাডি ম্যাটেরিয়াল এবং মেম্বার্স অনলি ভিডিও পেতে অবশ্যই জয়েন করুন এইচডি ফর ইংলিশ চ্যানেলে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা জয়েন বাটনে ক্লিক করে। তাহলে আমরা প্রথমেই জেনে নেব ন্যারেশন কাকে বলে। বক্তা যা কিছু বলেন তাই ন্যারেশন, অর্থাৎ আমি যে কথা বলছি সেটা ন্যারেশন, আপনি যে কথা বলেন সেটা ন্যারেশন, কেউ যদি কাউকে কিছু বলে সেটাই হচ্ছে ন্যারেশন। এখন কেউ কাউকে কিছু বলে এটাকে ন্যারেশন যদি বলা হয়, তাহলে ন্যারেশন কথাটার আসল অর্থ কি? আসল অর্থ হচ্ছে কারো সামনে কোনো কথাকে উপস্থাপন করা। অর্থাৎ একজন স্পিকার থাকবেন, তিনি কারোর একটা উক্তি অন্য কারোর সামনে প্রেজেন্ট করবেন, আগে বলা কোনো উক্তি অন্য কারোর সামনে প্রেজেন্ট করবেন, এটাই হচ্ছে ন্যারেশন। তাহলে যিনি ন্যারেট করেন তাকে কি বলবো? তাকে বলবো ন্যারেটর। ন্যারেশন কথাটার দুটো সমার্থক শব্দ আছে, দুটো সিনোনিম আছে, একটা হচ্ছে স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টিং। তাহলে ন্যারেশন এর মানে কি? প্রতিবেদন করা, অর্থাৎ কারোর কথাকে কারোর সামনে প্রেজেন্ট করা। ন্যারেশন কত প্রকার? ন্যারেশন কত প্রকার এটা জানার আগে আমাদেরকে জানতে হবে কারোর কথা কারোর সামনে কিভাবে প্রতিবেদিত করা যায়, কিভাবে প্রেজেন্ট করা যায়। ধরুন হিমপ্রভ বলে একটি ছেলে আপনাকে বলছে যে আমি তোমাকে তার বইটি দেব আগামীকাল। তাহলে হিমপ্রভ আপনাকে কি বলেছে? আমি তোমাকে তার বইটি দেব আগামীকাল। এখন এই কথাটাই আপনি আমার কাছে এসে বলতে চাইছেন যে স্যার, হিমপ্রভ আমাকে বলল আমি তোমাকে তার বইটি দেব আগামীকাল। এইভাবে বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে হিমপ্রভ আমাকে বলল যে সে আমাকে তার বইটি পরের দিন দেবে। এই দুইভাবে আপনি হিমপ্রভর কথাটিকে আমার সামনে প্রেজেন্ট করতে পারেন। তাহলে বোঝা যাচ্ছে কারোর কথা কারোর সামনে প্রেজেন্ট করা যায় দুইভাবে। গ্রাম বাংলার ভাষায় কথা লাগানো বলে না, এটাও সেই খানিকটা কথা লাগানোর মতো। কিন্তু কথা যদি সঠিকভাবে অন্যের কাছে প্রেজেন্ট করা না যায় তাহলে কথা কিন্তু আর কথার কথা থাকে না, সেই কথা নিয়েই হয়ে যেতে পারে মারাত্মক হুলুস্থুলুস কাণ্ড। তাই ন্যারেশন করতে গেলে সঠিকভাবেই ন্যারেট করতে হবে। তাহলে ন্যারেশন কত প্রকার? যেহেতু কথা দুইভাবে অন্যের কাছে প্রেজেন্ট করা যায়, তাই অবভিয়াসলি ন্যারেশন দুই প্রকার। কি কি? একটির নাম হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, অপরটির নাম হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে? যখন বক্তার কথা কোনো রকম কোনো পরিবর্তন না করে কারোর সামনে প্রেজেন্ট করা হয়। অর্থাৎ ওই যে হিমপ্রভ বলেছে যে আমি তোমাকে তার বইটি আগামীকাল দেব, এখানে হিমপ্রভ ঠিক যে ল্যাঙ্গুয়েজে যে টোনে কথা বলেছে সেই টোটাল কথাটাকে কোনো রকম কোনো পরিবর্তন না করেই আপনি আমার সামনে এনে দিয়ে দিয়েছেন। এটাকেই বলা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। আর ইনডাইরেক্ট ন্যারেশন, ওই যে আপনি বললেন হিমপ্রভ আমাকে বলেছে যে সে আমাকে তার বইটি পরের দিন দেবে, এই কথাটা হিমপ্রভর কথা ছিল না, আপনি হিমপ্রভর কথাকে আমার সামনে আপনার নিজের ভাষায় পরিবর্তন করে বলেছেন। তো এটাকেই বলা হবে ইনডাইরেক্ট ন্যারেশন। এই পর্যন্ত নিশ্চয়ই সবার কাছে পরিষ্কার। তাহলে আমাদেরকে কি করতে হবে?
পরীক্ষার সময়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে চেঞ্জ করতে হবে। পরীক্ষায় যদি ডাইরেক্ট নারেশন দেওয়া থাকে তাহলে আমাদের ইনডাইরেক্ট নারেশনে পরিবর্তন করতে হবে, আর পরীক্ষায় যদি ইনডাইরেক্ট নারেশন দেওয়া থাকে তাহলে আমাদের ডাইরেক্ট নারেশনে পরিবর্তন করতে হবে। এই কাজটাই করতে হবে। এই কাজটাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। সঠিক নিয়মে যদি আপনি স্টেপ বাই স্টেপ এগোতে পারেন, ন্যারেশন চেঞ্জ ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর আমি তো আপনাকে বলেছি যে এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে ন্যারেশন চেঞ্জ নিয়ে কোনো সমস্যা আপনার থাকবে না। ন্যারেশনের অংশে ফুল মার্কস আপনার হবেই। আলোচনার সুবিধার্থে আমরা শুধুমাত্র ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা শিখবো, আর ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করা যদি আমরা পেরে যাই তাহলে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে চেঞ্জ করা তো কোনো ব্যাপারই না। তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কি করে করব সেটা আমরা শিখবো। কিন্তু তার আগে কি করে বুঝবো কোনটা ডাইরেক্ট নারেশন কোনটা ইনডাইরেক্ট নারেশন? আমি তো এতক্ষণ আপনাদেরকে বাংলায় উদাহরণ দিলাম। চলুন একটা ইংরেজি ডাইরেক্ট নারেশনের বাক্য দেখে নেওয়া যাক এবং তার মোস্ট ইম্পর্টেন্ট পার্টস কি কি আছে সেটাকে জানা যাক। এই বাক্যটি সবাই লক্ষ্য করুন। হিমপ্রভ said to me, I shall give you her book tomorrow. হিমপ্রভ আমাকে বলেছিল যে আমি তোমাকে তার বইটি আগামীকাল দেব। এই বাক্যটা হচ্ছে একটা নির্ভেজাল ডাইরেক্ট নারেশনের বাক্য। তাহলে এই বাক্যটা যে ডাইরেক্ট নারেশন আমি কি দেখে বুঝলাম কি দেখে না, প্রথম দেখে বুঝলাম এই যে চিহ্ন দুটো ইনভার্টেড কমা, এটা দেখে বুঝেছি। এখন শুধু ইনভার্টেড কমা থাকলেই কি সেই বাক্যকে ডাইরেক্ট নারেশন বলবো? অন্য কোনো কিছুই কি ডাইরেক্ট নারেশন হতে পারে না? অবশ্যই পারে। আর একটা ক্ষেত্রে পারে, যখন কোনো নাটকের ডায়ালগ বা স্ক্রিপ্ট আপনার সামনে তুলে দেওয়া হয় তখন দেখবেন ক্যারেক্টারের নাম থাকে আর তারপরে একটা কোলন দিয়ে সে যা বলেছে সেই কথাটা থাকে। সেখানে কিন্তু কোনো রকম কোনো ইনভার্টেড কমা থাকে না। তাহলে ক্যারেক্টারের নাম এটা একটা অংশ, আর ক্যারেক্টারের নামের পরে কোলন দিয়ে যেটা থাকে সেটাই হচ্ছে আমার ওই ডাইরেক্ট নারেশন চেনার উপায়, যে কোলন দিয়ে সে যা বলেছে সেটা হুবহু তুলে দেওয়া আছে। এবং এই যে কথাটা আই শ্যাল গিভ ইউ হার বুক টুমরো, এটা কার কথা? আমার কথা না, আপনার কথা না, এটা হিমপ্রভর কথা, যেটা কোনোভাবে পরিবর্তন না করেই এখানে প্রেজেন্ট করা হয়েছে। তাই এটাকে বলা হবে ডাইরেক্ট নারেশন। ডাইরেক্ট নারেশনের তাহলে ইম্পর্টেন্ট পার্টস গুলো কি কি? ডাইরেক্ট নারেশনের ইম্পর্টেন্ট পার্টস হচ্ছে প্রথমেই এই অংশটা, এই টোটাল অংশটা, এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, যেটা নিয়ে খুব বেশি আলোচনা কেউ আমাদেরকে করেন না, আমাদের সামনে করেন না, যে এইটাকে টোটালটাকে রিপোর্টিং স্পিচ বলা হয়। অর্থাৎ যে স্পিচটা বক্তব্যটাকে রিপোর্ট করছে, যেটা দিয়ে শুরু হচ্ছে, ইনিশিয়েট করা হচ্ছে, সেটাই হচ্ছে রিপোর্টিং স্পিচ। তাহলে আমাদেরকে কোনটুকু শেখানো হয়? আমাদেরকে শেখানো হয় শুধুমাত্র এইটুকু। কি সেটা? সেটা হচ্ছে said to, এইটাকে মনে রাখতে হয়। কি সেটা? রিপোর্টিং ভার্ব। তাহলে এটা হচ্ছে 1 নম্বর ইম্পর্টেন্ট পার্ট। দেখুন রিপোর্টিং ভার্ব, এটাকে এখন থেকে আমরা লিখব আর ভি দিয়ে। তাহলে said to এটাকে কি বলে? রিপোর্টিং ভার্ব বলে। সে কি করে? সে যে কথাটা ন্যারেটর বলতে চাইছে সেটাকে রিপোর্ট করে, এই ভার্ব দিয়ে সে রিপোর্ট করে। অর্থাৎ বলেছিল, জিজ্ঞাসা করেছিল, অনুরোধ করেছিল, আদেশ করেছিল, প্রার্থনা করেছিল, কি করেছিল সেটা বোঝায় এই রিপোর্টিং ভার্ব দিয়ে। এখানে said to এর বদলে আরো অনেক কিছু থাকতে পারে, সেটা আমরা আস্তে আস্তে শিখবো, পরবর্তীকালে শিখবো, অবশ্যই শিখবো। এর পরের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই ছোট্ট চিহ্নটি। কি বলে এটাকে? অবশ্যই সবাই জানেন, এটাকে বলে কমা। তাহলে আমরা শিখলাম রিপোর্টিং ভার্ব, আমরা শিখলাম কমা। আর তারপরের ইম্পর্টেন্ট পার্ট কোনটা? তারপরের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই যে, কি বলে এটাকে? এটাকে বলে হচ্ছে ইনভার্টেড কমা। অনেকে এটাকে ইনভাইটেড কমা বলেন, অনেককে অনেক কিছু বলেন। এসব বলবেন না, বলবেন ইনভার্টেড কমা। যে কমাটা ইনভার্টেড হয়ে আছে এবং এখানে দুটো কমা আছে, তাই কি বলবো? এটাকে ইনভার্টেড কমাস। দেখুন 3 নম্বর পার্ট ইনভার্টেড কমাস। 4 নম্বর পার্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই ইনভার্টেড কমাস এর মধ্যে থাকা পুরো যে অংশটা,
এটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। কি বলা হবে? রিপোর্টেড স্পিচ, যাকে সংক্ষেপে আমরা আরএস দিয়ে লিখব। রিপোর্টেড স্পিচ কি, অর্থাৎ বক্তা যে কথাটা বলেছে সেই কথাটাকেই বলা হয় রিপোর্টেড স্পিচ। এই চারটি পার্ট আমরা শিখে গেলাম। ডাইরেক্ট ন্যারেশনের চারটি পার্ট আছে। কি কি? 1 নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্ব, 2 নম্বর হচ্ছে কমা, 3 নম্বর হচ্ছে ইনভার্টেড কমা, এবং 4 নম্বর এই টোটাল অংশটা, এটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্ব, কমা, ইনভার্টেড কমা এবং রিপোর্টেড স্পিচ একটু মুখস্থ করে নিতে হবে এই চারটে পার্টের নাম। এই চারটে পার্টের নাম কিন্তু আমাদের মুহুর্মুহু লাগবে। ন্যারেশন চেঞ্জ করতে গেলেই যতবার আমি শেখাবো ততবারই কিন্তু রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এই কথাটা ঘুরিয়ে ফিরিয়ে আসবে, বা আরভি এবং আরএস, আরভি আরএস এই কথাটা ঘুরে ফিরে আসবে। তো আপনাদেরকে এটা ধরতে পারতে হবে যে কোনটা আরভি আর কোনটা আরএস। তো এটাকে বলে আরভি, এটাকে বলে আরএস। এইটুকু আমরা শিখলাম। এইবার হচ্ছে সেই বিশাল কাজটি, কি না, ন্যারেশন চেঞ্জ করা, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে ন্যারেশন চেঞ্জ করা। ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করতে গেলে আমাদেরকে অনেকগুলো নিয়ম পরপর শিখতে হবে, কিন্তু বেসিক যে শেখা, ন্যারেশন চেঞ্জটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে শেখা, এই বেসিক শেখাটা কিন্তু আমরা শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে। আর কত রকম সেন্টেন্স আছে? আরো 4 রকম সেন্টেন্স আছে। সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার, কি কি, গঠনগতভাবে কত প্রকার, অর্থগতভাবে কত প্রকার, কি কি, সাবজেক্ট, প্রেডিকেট, এই সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও কিন্তু ইতোমধ্যেই এইচডি ফর ইংলিশ চ্যানেলে আপলোড করা আছে। ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, কারণ চাকরির পরীক্ষায় কিন্তু এটা অবশ্যই লাগবে। তো এই ভিডিওটি দেখতে গেলে অবশ্যই আই বাটনে ক্লিক করুন। তাহলে আমাদের এই আলোচনাটা কি নিয়ে হচ্ছে? অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে হচ্ছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স ওয়ালা একটা ডাইরেক্ট ন্যারেশন, যেটা অলরেডি এখানে লেখা আছে যে হিমপ্রভু সেড টু মি আই শ্যাল গিভ ইউ হার্ড বুক টুমরো, এটার ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে গেলে আমাদের কি কি শিখতে হবে, যে কি কি চেঞ্জ আসলে করতে হবে। ন্যারেশন চেঞ্জ তো স্যার আপনি বলছেন কত জায়গায় চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এটাই এবার আমরা শিখবো। মনে রাখবেন, কত জায়গায় চেঞ্জ করতে হবে আমি আপনাদের বলবো না, আপনারাই খুঁজে খুঁজে বের করবেন। দেখুন আমরা খুঁজে খুঁজে বের করি একসাথে। আপনারা জানেন না যে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন কিভাবে করতে হয়? না, মানে আপনারা অবশ্যই জানেন, আমি ধরে নিতে বলছি যে আপনারা জানেন না, আমিও জানি না, আমিও জানার চেষ্টা করি। তাহলে একটা বাক্য এখানে লেখা আছে যার ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন দুটোই এখানে দেওয়া আছে। আমরা একটু খুঁজে বোঝার চেষ্টা করি কি কি চেঞ্জ আসলে হলো। হিমপ্রভু সেড টু মি আই শ্যাল গিভ ইউ হার বুক টুমরো, এটার ইনডাইরেক্ট ন্যারেশন করা হলো হিমপ্রভু told me that he would give me her book on the next day। এই যে কথাটা বললো, ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন হয়ে গেল। এখানে দেখুন, এখানে যা যা ছিল, এখানে যে সব কমা, ইনভার্টেড কমা ইত্যাদি ইত্যাদি ছিল, এসব কিচ্ছু আর নেই, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো ঠান্ডা মাথায় আমরা পরিবর্তনগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি এবং সেগুলোকে আমরা লিখবো। আমি এখানে আগেই লিখে রেখেছি, আপনারা এটা দেখতে যাবেন না, দেখতে গেলেই মাথা গুলিয়ে যাবে। আমি ঠিক যেমন যেমন ভাবে বলবো তেমন তেমন করে দেখবেন, দেখবেন দেখাটাও সহজ হবে, বোঝাটাও সহজ হবে। তো চলুন, প্রথম পরিবর্তন, হিমপ্রভু সেড টু মি, সেটা কি এখানে হিমপ্রভু সেড টু মি আছে? নেই। কি চেঞ্জ হয়েছে? হিমপ্রভু টোল্ড মি হয়েছে। তাহলে ছিল সেড টু, হয়ে গেল টোল্ড। পরিবর্তন নাম্বার 1। কি বলেছে, কি বলে এটাকে? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব ছিল কি সেড টু, হয়ে গেল কি টোল্ড। তাই বলে সব জায়গায় সেড টু থাকলে টোল্ড বসাতে যাবেন না, বা সব জায়গায় সেড থাকলেই টোল্ড বসিয়ে দিতে যাবেন না, বা সে থাকলে টোল্ড বসিয়ে দিতে যাবেন না। নিয়ম আছে, শেখাবো পরে। তাহলে ছিল সেড টু, হলো টোল্ড। কি চেঞ্জ হলো তাহলে? রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হলো, আরভিটা চেঞ্জ হলো। তাহলে প্রথম পরিবর্তন, ন্যারেশন চেঞ্জ করতে আমরা যখন বসবো, একটা এক্সাম্পল নিয়ে যখন আমরা বসবো, কি করব? প্রথমে রিপোর্টিং ভার্বটার দিকে লক্ষ্য রাখবো, সেটাকে চেঞ্জ করব। নেক্সট, এখানে কমা ছিল, ইনভার্টেড কমা ছিল, আছে এখানে? নেই। তাহলে কমা ইনভার্টেড কমা উঠে গেছে। তার পরিবর্তে কি এসে বসেছে? তার পরিবর্তে এসে বসেছে একটা দ্যাট। তাহলে কমা ইনভার্টেড কমার ওইখানে কিছু একটা পরিবর্তন হবে। এখানে কি বসেছে? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসেছে দ্যাট। 3 নম্বর পরিবর্তন, এখানে ছিল আই, এখানে কই ভাই? আই তো নাই। তাহলে এখানে ছিল আই, এখানে হয়ে গেছে কি
হি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 3 নম্বর পরিবর্তন। এখানে ছিল ইউ, এখানে মি, আর একটা পরিবর্তন, কিন্তু একই ধরনের পরিবর্তন, এটাও 3 নম্বর পরিবর্তন। আবার এখানে ছিল হার, এখানে হার, একই থেকে গেছে। তাহলে এই পরিবর্তন এর একটা নির্দিষ্ট নিয়ম আছে। এখানে কি পরিবর্তন আসলে হচ্ছে? এখানে রিপোর্টেড স্পিচে থাকা সাবজেক্ট বা অবজেক্ট যারা ছিল তাদের পার্সন চেঞ্জ হচ্ছে। তাহলে পার্সন অফ দ্য রিপোর্টেড স্পিচ এটা চেঞ্জ হচ্ছে। এটা ছিল আমাদের 3 নম্বর পরিবর্তন, পার্সন অফ আরএস। এটাকে দেখুন আমি ক্যাপিটালে লিখেছি, অর্থাৎ এটা বেশ গুরুত্বপূর্ণ। এখানে অনেকেই গোলায়, এখানেই ভুলটা করে। এইটা সোজা, এটা সোজা, এটা একটু কঠিন, কিন্তু আমি যে নিয়ম বলে দেবো তারপরে একদম জলের মতো সোজা হয়ে যাবে, শুধু দেখে যান। তাহলে 3 নম্বর পরিবর্তন কি হলো? পার্সন অফ দ্য রিপোর্টেড স্পিচ চেঞ্জ হয়ে গেল। 4 নম্বর পরিবর্তন, এইখানে ছিল শ্যাল গিভ। কোথায় শ্যাল? এখানে নেই তো, কোথায় গেল? কি হয়ে গেল? উড গিভ। তাহলে উড গিভ হয়ে গেল 4 নম্বর পরিবর্তন। তাহলে শ্যাল গিভ হয়ে গেল উড গিভ। কি পরিবর্তনটা হচ্ছে এখানে বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, টেন্সের পরিবর্তন হচ্ছে। এবং এটা তো পার্সনের থেকে আরেকটু কঠিন। টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ চেঞ্জ। না, ভয় পাবেন না, কঠিন কঠিন বলছি বটে, একদম ভয় পাবেন না, একদমই সোজা। আমি বোঝানোর পরে তো আরো সোজা হয়ে যাবে, কারণ আমি কঠিন করে বোঝাতেই পারি না। আমি চেষ্টা করি সবসময় সোজা জিনিস বুঝতে এবং সহজ করে, কঠিন জিনিসটাকেও সহজ করে বোঝাতে। লাস্ট পরিবর্তন। এবার দেখুন, তাহলে এই কটা পরিবর্তন খুঁজে পেলাম। এরপরে বুক, বুকি আছে, অন দা নেক্সট ডে। বাবা, এটা আবার কোথা থেকে এলো? হ্যাঁ, অন দা নেক্সট ডে, এই একটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের 5 নম্বর পরিবর্তন। ছিল কি? টুমরো, এলো কি? অন দা নেক্সট ডে। পরিবর্তন হলো, ছিল কি? আগামীকাল, হয়ে গেল পরের দিন। তাহলে এটা হচ্ছেটা কি? যা কিছু কাছে ছিল তা কিছু দূরে চলে যাচ্ছে। তাহলে যা কিছু কাছে ছিল, ওয়ার্ডস ডিনোটিং নিয়ারনেস, WDN, জায়গা কম তাই শর্টে লিখেছি, WDN, ওয়ার্ডস ডিনোটিং নিয়ারনেস। চেঞ্জ হচ্ছে কিসে? চেঞ্জ হচ্ছে ওয়ার্ডস ডিনোটিং ডিস্টেন্স। অর্থাৎ নৈকট্যবাচক শব্দ যদি কিছু থাকে ডাইরেক্ট নারেশনে, সেটা পরিবর্তন হয়ে কি হবে? দূরত্ববাচক শব্দে। নৈকট্যবাচক শব্দ ওয়ার্ডস ডিনোটিং নিয়ারনেস, দূরত্ববাচক শব্দ ওয়ার্ডস ডিনোটিং ডিস্টেন্স। এই 5টা পরিবর্তন যদি আমরা শিখে যাই, এই 5টা পরিবর্তনের প্রকৃত নিয়ম, সবগুলো নিয়ম যদি আমরা শিখে যাই, ন্যারেশন চেঞ্জ হাতের ময়লা। প্রথম নিয়ম ছিল কি? রিপোর্টিং ভার্ব চেঞ্জ। একটু লক্ষ্য রাখবেন, যা যা বলবো সেই বিষয়ের প্রতি একটু লক্ষ্য রাখবেন। রিপোর্টিং ভার্ব কি থাকতে পারে? এখানে এখানে সেইড টু আছে, চেঞ্জ হয়েছে কি? টোল্ডে। তাহলে সেইড টু আছে, টোল্ডে পরিবর্তিত হয়েছে। নিয়মটা কি? মনে রাখবেন, যদি সে থাকতো বা সেইড থাকতো বা উইল সে বা শ্যাল সে এই জাতীয় কিছু থাকতো, অর্থাৎ সের পরে যদি টু না থাকতো তাহলে তার কোনো পরিবর্তন হতো না। তাহলে সে থাকলে কি হবে? সেই হবে। কিন্তু যদি সে টু থাকে, অর্থাৎ সে ভার্বের পরে একটা টু থাকে, কাকে বলেছে তার উল্লেখ থাকে, অর্থাৎ হিমপ্রভ বলেছে, কাকে বলেছে? হিমপ্রভ বলেছে, মি কে বলেছে, মি এর যদি উল্লেখ থাকে তাহলে কিন্তু টোল্ড হবে। তাহলে সে টু থাকলে টেল হবে। তাহলে পরিবর্তনের নিয়ম কি? সে পরিবর্তিত হয়ে কি হচ্ছে? সে। শ্যাল সে, শ্যাল সে। উইল সে, উইল সে। সেইড, সেইড। কিন্তু যদি এরকম থাকতো সে টু, কি হবে? টেল। যদি এরকম থাকতো শ্যাল সে টু, শ্যাল টেল। যদি এরকম থাকতো উইল সে টু, উইল টেল। যদি এরকম থাকতো সেইড টু, টোল্ড। সহজ না কঠিন? তাহলে আপনি ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন যখনই করবেন, প্রথমে একটা বাক্য দেওয়া আছে, মনে করুন এটা করে দেওয়া নেই, তাহলে আমি কি করতাম? হিমপ্রভ সেড টু মি আই শ্যাল গিভ ইউ হার্ড বুক টুমরো। এটা দেখেই প্রথমে ঘাবড়ে টাবড়ে গিয়ে অজ্ঞান হয়ে যেতাম। না, অজ্ঞান হয়ে গিয়ে লাভ নেই। নিয়ম করে বুদ্ধি খাটিয়ে পরপর স্টেপ অনুযায়ী এগিয়ে যেতাম। গিয়ে কি করতাম? হিমপ্রভ সেড
টু মি, তাহলে আমাকে স্যার কি শিখিয়েছেন? আমাকে স্যার শিখিয়েছেন said টু থাকলে টোল্ড বসাতে। আমি শুধু লিখতাম হিমপ্রভ টোল্ড মি, লিখলাম। আবার বুদ্ধি খাটিয়ে টোল্ড এর পরে টু বসিয়ে দেবেন না, এটা করতে নেই। তাহলে আমার প্রশ্ন ছিল হিমপ্রভ said টু মি, এই অংশটুকু আমার রিপোর্টিং স্পিচ ছিল। দেখুন রিপোর্টিং স্পিচের নারেশন চেঞ্জ আমি শিখে গেছি। কি করতে হয়েছে? হিমপ্রভ টোল্ড মি। যদি থাকতো হিমপ্রভ শ্যাল সে টু মি, যদি থাকতো হিমপ্রভ উইল সে টু মি, তাহলে আমি কি লিখতাম? হিমপ্রভ উইল টেল মি। যদি এরকম থাকতো হিমপ্রভ ইজ সেইং টু মি, আমি কি লিখতাম? হিমপ্রভ ইজ টেলিং মি। অর্থাৎ যে টেন্সে থাকবে সেই টেন্সেই রেখে দেবেন, দিয়ে সে থাকলে সেই থাকবে, সে টু থাকলে টেল বসবে। এবার টেন্স অনুযায়ী সেটা সেইড হতে পারে, টেলটা টোল্ড হতে পারে। যেমন থাকবে আমি তেমন করে বসিয়ে দেবো। আমার মাথায় শুধু একটা জিনিস থাকবে, সে থাকলে সেই থাকবে, সে টু থাকলে টেল হয়ে যাবে। এবার 2 নম্বর পরিবর্তন। আমি রিপোর্টিং স্পিচের পরিবর্তন শেষ করলাম, তারপরেই আমার একটা হোঁচট খেতে হলো। কি আছে? একটা কমা আর একটা ইনভার্টেড কমা পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে। তো ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন করতে গেলে এই দেয়ালটাকে ভাঙতে হবে। আর এই দেয়াল ভাঙতে পারলেই আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টের দিকে আরো একটা লেভেল এগিয়ে যাব। হ্যাঁ, অনেকেই গেম টেম খেলেন না, লেভেল এগোতে হয়, তো আমরা এবার সেকেন্ড লেভেলে ঢুকে গেছি। সেকেন্ড লেভেলে কি ছিল? এখানে একটা কমা আর ইনভার্টেড কমা শত্রু হিসাবে দাঁড়িয়ে আছে, হাঁটাতে হবে। হাঁটাতে গেলে কি আনতে হবে? অবশ্যই আমাদের একটা হাতুড়ি আনতে হবে দেয়াল ভাঙতে গেলে। সেই হাতুড়িটার নাম হচ্ছে দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই কমা আর এই ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। দেখুন আপনি সেকেন্ড লেভেল পার করে ফেলেছেন। খুব কঠিন। তাহলে এতক্ষণ ধরে আমি কি শিখলাম? হিমপ্রভ সেড টু মি, কমা ইনভার্টেড কমা, চেঞ্জ করে বসালাম হিমপ্রভ টোল্ড মি দ্যাট। কঠিন কি? একদমই কঠিন না। এবার 3 নম্বর লেভেল। হ্যাঁ, লেভেল যত বাড়বে বিষয়টা একটু কঠিন হবে, তাই তো? 3 নম্বর পরিবর্তন। 3 নম্বর পরিবর্তনে কি ছিল? 3 নম্বর পরিবর্তনে ছিল ওই আইটা হি হয়েছে, ইউটা মি হয়েছে, হারটা হারই থেকে গেছে। আমি ইচ্ছা করেই এই বাক্যটা নিয়েছি যাতে সবগুলো পরিবর্তন আপনাদেরকে শেখাতে পারি। মনে রাখবেন, এখানে যত সাবজেক্ট অবজেক্টই থাকুক, পার্সন কত প্রকার? 3 প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। সিঙ্গুলার না প্লুরাল আমাদের এখন অত ভাবার দরকার নেই। আপনি মনে রাখবেন ভেতরে 3 রকম পার্সন থাকতে পারে। 4 রকম থাকতে পারে না? পারে না। থার্ড পার্সন থাকতে পারে, ফার্স্ট পার্সন থাকতে পারে, সেকেন্ড পার্সন থাকতে পারে। তো আমার এখানে কি আছে? আমার এখানে আছে ফার্স্ট পার্সন, এখানে আছে সেকেন্ড পার্সন, এখানে আছে থার্ড পার্সন। আমি এই 3টে পরিবর্তনের নিয়ম শিখব। এখন আমাদের অনেককেই ভুল করে বসি যে এইখানে যখন স্যার আই এর বদলে হি বসিয়েছে আর এখানে ইউ এর বদলে মি বসিয়েছে, তাহলে বোধহয় ন্যারেশন চেঞ্জের নিয়ম এটাই যে আই থাকলে হি বসাতে হবে আর ইউ থাকলে মি বসাতে হবে। এই ভুলভাল কনসেপ্ট যদি মাথার মধ্যে গেঁথে নিয়েছেন না, তাহলে একদম গেল। সহজে করে ভাবুন, এই আইটা আসলে কে? এই আইটা আসলে হিমপ্রভ। এই ইউটা আসলে কে? এই ইউটা আসলে মি, তাই তো? হিমপ্রভ সেড টু মি আই শ্যাল গিভ ইউ। তাহলে হিমপ্রভ আমাকে বলেছে আই শ্যাল গিভ ইউ, হিমপ্রভ আমাকে দেবে। অর্থাৎ বুঝতে হবে যে রিপোর্টেড স্পিচের ভেতরে যে সমস্ত পার্সন টার্সনরা আছে, এই যে আই, ইউ, হার, এরা যারা আছে, এদের সাথে রিপোর্টিং স্পিচের এই যে সাবজেক্ট অবজেক্ট, এদের একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটাই আমাদের খুঁজে বের করতে হবে। এটা যদি আমরা খুঁজে বের করতে পারি, একদম সহজ। তাহলে কথা না বাড়িয়ে এগোই। মনে রাখবেন, এখানে যদি ফার্স্ট পার্সন থাকে, কোন পার্সন? আই, ফার্স্ট পার্সন, সে সব সময় সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব সেই অনুযায়ী পরিবর্তন হবে। যেহেতু এখানে হিমপ্রভ আছে, এটা কোন পার্সন? থার্ড পার্সন। দেখুন এখানে থার্ড পার্সন হয়ে গেছে। এখানে যদি হিমপ্রভ না থেকে আই থাকতো, তাহলে কিন্তু এখানে আই হতো। অর্থাৎ যদি বাক্যটা এরকম হতো যে আই সে টু হিম, তাহলে কিন্তু এইখানে হি বসতো না, এইখানে বসতো দ্যাট আই। বোঝা গেল? অর্থাৎ আমি একটা বাক্য বলি যে হিমপ্রভ সেড টু মি আই শ্যাল গিভ ইউ হার বুক, এটা নেই। এখানে আছে আই সেড টু হিমপ্রভ। কি আছে? আই সেড টু হিমপ্রভ, তারপর এটাই আছে আই শ্যাল গিভ ইউ হার বুক টুমরো। তাহলে চেঞ্জটা কিরকম হতো? তাহলে হতো আই টোল্ড হিমপ্রভ
দ্যাট আই উড গিভ, তারপরেই দেখুন ইউ সেকেন্ড পার্সন, এ কাকে ফলো করবে, এ ফলো করবে এর অবজেক্টকে, অর্থাৎ ওইখানে আর ইউ বসতো না, ওখানে হিম বসে যেত। পরিষ্কার? আগে সহজ করে ভাবুন। তাহলে আমরা কি শিখলাম? পার্সন চেঞ্জের সময় রিপোর্টেড স্পিচের ভেতরে যদি ফার্স্ট পার্সন থাকে সে সব সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচের ভেতরে যদি সেকেন্ড পার্সন থাকে সে সব সময় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। তাহলে ফার্স্ট পার্সন ফলোজ দ্য সাবজেক্ট, সেকেন্ড পার্সন ফলোজ দ্য অবজেক্ট। একটা বাসে দুটো সিট আছে ফাঁকা, দুজন প্যাসেঞ্জার উঠেছে, দুজন দুটো সিট নিয়ে নিয়েছে, থার্ড পার্সন এসেছে, হার চেঞ্জ হবে? আর বসার জায়গা পাবে? পাবে না। তাই দেখুন হারের কোনো চেঞ্জ নেই, হার হারই থেকে গেছে। তাহলে আমরা কি শিখলাম? ফার্স্ট পার্সন ফলোজ দ্য সাবজেক্ট, সেকেন্ড পার্সন ফলোজ দ্য অবজেক্ট, থার্ড পার্সন নো চেঞ্জ। এইটুকু হচ্ছে পার্সন চেঞ্জের নিয়ম। কি নিয়ম? First person follows the subject of the reporting verb, second person follows the object of the reporting verb এবং third person follows none, অর্থাৎ no change। এবার আরো একটা ক্ষেত্রের কথা বলি। ধরুন এইখানে সেকেন্ড পার্সন আছে আর এইখানে এই মিটা নেই, শুধু সেইট আছে, হিমপ্রভু সেইট। তাহলে আমাদের করণীয় কি? অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভিতরে সেকেন্ড পার্সন আছে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট নেই। কি করব? যেটা করতে হবে তখন ধরে নিতে হবে বক্তা আমাকে বলেছে বা অন্য কোনো কাল্পনিক একজন অবজেক্টকে বলেছে। এটা ধরে নিয়ে হিম, হার, দেম এইভাবে করতে পারেন। সব থেকে ভালো হয় মি ধরে নিয়ে করা। কিন্তু আমরা এখানে লিখবো না যে হিমপ্রভ টোল্ড মি। যদি এখানে মি না থাকতো তাহলে এখানে মি লিখবো না, তখন লিখতাম হিমপ্রভ সেইড দ্যাট, তারপরে এখানে মি ধরে করে নিতাম। ঠিক আছে? আস্তে আস্তে করতে করতে আপনারাও শিখে যাবেন। যদি কোথাও কোনো আটকায় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স তো খোলাই আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোশ্চেন দিয়ে, আমি আনসার করে দেবো। আর নিয়ম যদি বুঝতে অসুবিধা হয় সেখানেও ব্যাখ্যা দিয়ে দেওয়া যাবে। চতুর্থ পরিবর্তনটা আমরা একটু পরে শিখবো, সবার শেষে শিখবো, কারণ ওটা নিয়ে আমাদের অনেক বেশি আলোচনা করতে হবে। আমরা বোর্ডটাকেও একটু চেঞ্জ করব, সেই সময় শিখবো চতুর্থ পরিবর্তন। আমরা পঞ্চম পরিবর্তন অর্থাৎ ওয়ার্ডস ডিনোটিং নিয়ারনেস থেকে ওয়ার্ডস ডিনোটিং ডিস্টেন্স, এটাকে একটু শিখে নেব। তাহলে ওয়ার্ডস ডিনোটিং নিয়ারনেস অর্থাৎ নৈকট্যবাচক শব্দ কিসে চেঞ্জ হচ্ছে? ওয়ার্ডস ডিনোটিং ডিস্টেন্স। আমি আপনাদের স্ক্রিনে একটা লিস্ট দিয়ে দিচ্ছি, এই লিস্ট অনুযায়ী কিন্তু হবে ওয়ার্ডস ডিনোটিং নিয়ারনেস থেকে ওয়ার্ডস ডিনোটিং ডিস্টেন্সের পরিবর্তন। কি রকম পরিবর্তন হবে? যদি টুডে থাকে তাহলে হয়ে যাবে দ্যাট ডে, যদি টুমরো থাকে তাহলে হয়ে যাবে দ্য নেক্সট ডে, যদি টুনাইট থাকে তাহলে হবে দ্যাট নাইট, যদি ইয়েস্টারডে থাকে তাহলে হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে, যদি থাকে নাও তাহলে হবে দেন, যদি থাকে হিয়ার তাহলে পরিবর্তিত হয়ে হবে দেয়ার, যদি থাকে হিদার তাহলে হবে দিদার, যদি থাকে দিস তাহলে হয়ে যাবে দ্যাট, যদি থাকে দিস তাহলে হয়ে যাবে দোজ। এই রকম বেশ কিছু পরিবর্তন, টোটাল লিস্ট, এই যে লিস্টটা দিচ্ছি আমি এই লিস্ট অনুযায়ী হবে। এই লিস্টটা সবাই মুখস্থ রাখবেন, এটা কিন্তু আর নিয়মে ফেলতে যাবেন না, একদম মুখস্থ। যদি এই শব্দটা থাকে তাহলে ওই ফ্রেজটা হবে, যদি এই ফ্রেজটা থাকে তাহলে ওই ফ্রেজটা হবে, এটা মাথায় রাখবেন। তাহলে ওয়ার্ডস ডিনোটিং নিয়ারনেস এবং ওয়ার্ডস ডিনোটিং ডিস্টেন্স, এই যে চেঞ্জটা হবে, এদের মধ্যে চেঞ্জটা হবে, এটা কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন। তাহলে আমাদের স্টেপটা কি হবে আরেকবার ঝালিয়ে নিই। প্রথম আমি রিপোর্টিং ভার্ব চেঞ্জ করব, তারপরে কমা ইনভার্টেড কমার জায়গায় দ্যাট বসাবো, তারপরে পার্সন চেঞ্জ করব। যদি টেন্সের পরিবর্তন কিছু হয়, প্রয়োজন হয়, তাহলে টেন্সের পরিবর্তন করব। আর যদি ওয়ার্ডস ডিনোটিং নিয়ারনেস থাকে সেটাকে চেঞ্জ করে ওয়ার্ডস ডিনোটিং ডিস্টেন্স করব। একটা জিনিস মাথায় রাখবেন, যদি এখানে টুমরোর বদলে দ্যাট ডে থাকতো তাহলে দ্যাট ডে, বা যদি এখানে টুমরোর পরিবর্তে দ্য নেক্সট ডে থাকতো তাহলে কিন্তু আর চেঞ্জ করতাম না, যা ছিল সেটাকেই রেখে দিতাম। অর্থাৎ ওয়ার্ডস ডিনোটিং ডিস্টেন্স যদি এখানে থাকে ডাইরেক্ট নারেশনে, রিপোর্টেড স্পিচে, তার কিন্তু কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ দিস থাকলে দ্যাট করব, সেটা ঠিক আছে, কিন্তু দ্যাট থাকলে কিন্তু আর সেটাকে পাল্টে দিস করব না, দ্যাট থাকলে দ্যাটই রেখে দেব, এটা মাথায় রাখবেন। আর একটা জিনিস সবাই একটু ভুল করে ফেলে, যদি এর ভেতরে ইট থাকে অনেকে সেটাকে চেঞ্জ করে দ্যাট করে, না সেটা করা যাবে না, ইট থাকলে ইটই থাকবে।
তাহলে চারটে নিয়ম আমরা শিখে গেলাম। কি কি শিখলাম? রিপোর্টিং ভার্ব পরিবর্তনের নিয়ম শিখলাম, কমা ইনভার্টেড কমা থাকলে দ্যাট করতে হয় সেটা শিখলাম, পার্সন চেঞ্জ শিখলাম, আর ওয়ার্ডস ডিনোটিং নিয়ারনেস সেটা থাকলে ওয়ার্ডস ডিনোটিং ডিস্টেন্স এটা করতে হয় এটা শিখলাম। চতুর্থ পরিবর্তন এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট পরিবর্তন, এই জায়গাটা একদম স্কিপ করবেন না, মন দিয়ে দেখবেন। কোনো অংশ যদি আপনি স্কিপ করে দেখেন তার মানে আপনি নিজে লুজার হচ্ছেন, শেখার মধ্যে গলতি থেকে যাবে। চলুন, কি ছিল এখানে? এখানে ছিল আই শ্যাল গিভ, চেঞ্জ হয়ে গেছে উড গিভ। এখন এটা তো আমি নিয়ম জানি বলে করেছি, আপনাকে সহজ করে শিখতে হবে। তো এই সহজ করে শেখার অংশটা এবার আমরা অন্য স্ক্রিনে চলে যাচ্ছি, আমরা বোর্ডটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। তো ন্যারেশন চেঞ্জের যে পাঁচটা পরিবর্তন, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করার যে পাঁচটা পরিবর্তন এর কথা আমি এতক্ষণ ধরে বলছি, তার মধ্যে চারটে পরিবর্তন তো আপনারা শিখেই গেছেন। এবার আমাদের বাকি হচ্ছে লাস্ট বাট মোস্ট ইম্পর্টেন্ট পরিবর্তন, টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ, এটাকে চেঞ্জ করতে হবে। এটা শেখার জন্য প্রথমে কতগুলো বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। দেখুন, এখানে দুটো ফাইনাইট ভার্ব আছে, অর্থাৎ দুটো ক্লজ আছে, হি সেইজ টু মি রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং স্পিচ এটা একটা টেন্সে থাকতে পারে, আর রিপোর্টেড স্পিচ এটা একটা টেন্সে থাকতে পারে। এটা সবার আগে মাথার ভেতরে গেঁথে নিন যে রিপোর্টিং স্পিচ অর্থাৎ এই যে হি সেইজ টু মি এই অংশটা এটা একটা টেন্সে থাকতে পারে, আর রিপোর্টেড স্পিচ আই ওয়াজ গোয়িং টু স্কুল ইয়েস্টারডে এটা একটা টেন্সে থাকতে পারে। এবং দেখুন এখানে তাই আছে, হি সেইজ টু মি এটা আছে প্রেজেন্ট টেন্সে, আর আই ওয়াজ গোয়িং টু স্কুল ইয়েস্টারডে এটা আছে পাস্ট টেন্সে। রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে আমি শুধু লক্ষ্য রাখবো যে এটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে না ফিউচার টেন্সে আছে। তাহলে রিপোর্টিং ভার্বটি কোন টেন্সে আছে সেক্ষেত্রে আমরা কি লক্ষ্য রাখবো? রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে না ফিউচার টেন্সে আছে, এটা সবার আগে আমাকে লক্ষ্য রাখতে হবে। যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে তাহলে একটা নিয়ম, আর যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে তাহলে আরেকটা নিয়ম। তাহলে সবার আগে আমাকে কি করতে হবে? সবার আগে আমাকে লক্ষ্য রাখতে হবে এই যে রিপোর্টিং ভার্বটি এটা কোন টেন্সে আছে। এটা প্রেজেন্টে থাকতে পারে, পাস্টে থাকতে পারে, ফিউচারে থাকতে পারে। তো আমার প্রথম নিয়ম হচ্ছে, যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে, সে ইনডেফিনিট না কন্টিনিউয়াস না পারফেক্ট কন্টিনিউয়াস কিচ্ছু ম্যাটার করে না, যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকে অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর যে চারটি পরিবর্তন আছে ওই চারটি পরিবর্তন ঘটিয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। টেন্স হাতই লাগাবো না, যে টেন্সে ছিল সেই টেন্সে রেখে দেব। দেখুন কি করেছি, হি সেইজ টু মি, হি সেইজ টু মি, বুঝতেই পারছেন এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট টেন্সে আছে। আর এখানে কি আছে? আই ওয়াজ গোয়িং টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। তাহলে সে আমাকে বলে, হি সেইজ টু মি, আই ওয়াজ গোয়িং টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। তো এই যে ব্যাপারটা, এটাতে কি হবে না, আমরা বুঝতেই পারছি এখানে প্রেজেন্ট টেন্স আছে, তাই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি আছে? হি সেইজ টু মি, হি সেইজ টু মি এর বদলে আমরা কি বসিয়েছি? হি টোল্ড মি। ঠিক? খুশি? খুশি তো? খুশি নন? ঠিক বলেছেন। আসলে এই যে টোল্ড মি, এটা কিন্তু টোল্ড মি হবে না। কি হবে এখানে? এখানে হবে হি টেলস মি। একদম ঠিক ধরেছেন। তাহলে হি টেলস মি কি করেছে সে? কমা ইনভার্টেড কমা তুলে দিতে হবে। তুলে কি বসিয়েছি? দ্যাট। দ্যাট বসিয়ে এবার কি আছে? পার্সন চেঞ্জ করব। আই কাকে ফলো করবে? অবশ্যই সাবজেক্টকে ফলো করবে। দেখুন, তাই বসিয়েছি হি। ওয়াজ গোয়িং টু স্কুল, টেন্সের পরিবর্তন হবে বলেছি? হবে না বলেছি, তাই হি ওয়াজ গোয়িং টু স্কুল তাই আছে।
yesterday, words denoting nearness চেঞ্জ হয়ে কি হবে the previous day, words denoting distance, লিস্ট আপনাদের কাছেই আছে, আপনারা দেখে নিন। তাহলে he says to me I was going to school, narration চেঞ্জ আপনারাই করলেন, he tells me that he was going to school the previous day, কারণ কোনো আপত্তি আছে নেই? তাহলে পরেরটা, Tishan will say to me you gave me the news, Tishan will say to me, তাহলে কোন টেন্স আছে? ফিউচার টেন্স। টেন্সের পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচের? হবে না। তাহলে ঠিক তিশান উইল সে টু মি, তিশান উইল টেল মি। কমা ইনভার্টেড কমার বদলে দ্যাট বসিয়েছি, তারপরে কে আছে? ইউ। ইউ থাকলে কাকে ফলো করবে? ইউ থাকলে অবজেক্ট কে ফলো করবে, অর্থাৎ মি। তাহলে মি এর বদলে এখানে সাবজেক্টিভ কেস কে হবে? আই। মি, আই, আই তাই বসেছে। গেভ মি দ্য নিউজ, দেখুন টেন্সের পরিবর্তন হয়নি। গেভ মি, এই মিটা আসলে কে? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে ফলো করবে? সাবজেক্ট কে? তিশান। তিশান এর বদলে কি বসালাম? হিম। দি নিউজ, দি নিউজ থেকে গেল। তাহলে তিশান উইল সে টু মি ইউ গেভ মি দ্য নিউজ, নারেশন চেঞ্জ, তিশান উইল টেল মি, টেলের পরে কিন্তু টু বসায়নি, মাথায় রাখবেন এগুলো। তিশান উইল টেল মি দ্যাট আই গেভ হিম দ্য নিউজ, হয়ে গেল। তাহলে রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স যদি থাকে, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না, মাথায় রাখবেন। কিন্তু রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কি হবে? তাহলে রিপোর্টেড স্পিচটার টেন্সের পরিবর্তন হওয়ার কথা, কিন্তু একটা ক্ষেত্রে সেটা হবে না, সেটাই এখানে বলা হয়েছে। দ্য টিচার সেইড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখানে সেইড পাস্ট টেন্সে আছে। এখন ভেতরের এই যে রিপোর্টেড স্পিচটা সেটা কিসে আছে? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা একটা জাগতিক সত্য, ইউনিভার্সাল ট্রুথ। তাহলে যদি এর ভেতরে ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকে তাহলে আমরা টেন্সের কোনো পরিবর্তন করব না। এর ভেতরে যদি কোনো অভ্যাসগত ঘটনা থাকে, যদি কোনো জাগতিক সত্য থাকে, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। দেখুন টেন্সের পরিবর্তন হয়নি। দ্য টিচার সেইড পাস্ট টেন্সে আছে। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান প্রেজেন্ট টেন্সে আছে, টেন্সের পরিবর্তন হওয়ার কথা ছিল, হয়েছে কি? দেখুন দ্য টিচার সেইড, সেইড সেইডই থাকলো, তাই থাকার কথা পাস্ট টেন্স। দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, টেন্সের কোনো পরিবর্তন করিনি। এখানে পার্সন যদি পরিবর্তন হওয়ার জায়গা থাকতো পার্সন পরিবর্তন করতাম, যেহেতু দ্য আর্থ থার্ড পার্সন কাউকেই ফলো করে না, তাই কাউকে ফলো করেনি, পরিবর্তন প্রয়োজন হয়নি। লাস্ট এই তিনটে, এইটা আমাদেরকে শেখাবে টেন্সের পরিবর্তন। মনে রাখবেন রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচটার টেন্সের পরিবর্তন হবে কোরেসপন্ডিং পাস্ট টেন্সে। কিভাবে? কোরেসপন্ডিং পাস্ট টেন্সে। ব্যাপারটা একটু বুঝে নিন, কোরেসপন্ডিং পাস্ট টেন্স আসলে কি। মনে রাখবেন রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে এই যে সেইড, এক্ষেত্রে আমরা কি মনে রাখবো? এক্ষেত্রে শুধু মনে রাখবো আমরা এটা প্রেজেন্টে আছে, পাস্টে আছে না ফিউচারে আছে। তো আমরা দেখতেই পাচ্ছি এই তিনটে বাক্যেই পাস্ট টেন্সে আছে, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে। রিপোর্টেড স্পিচটা যে কোনো টেন্সে থাকতে পারে। দেখুন এটা কোন টেন্সে আছে? উইল ব্রিং, ফিউচার ইনডেফিনিট। ডিড নট ডু, পাস্ট ইনডেফিনিট। হ্যাড, আই হ্যাড, পাস্ট ইনডেফিনিট। তো ভেতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেক্ষেত্রে শুধু প্রেজেন্ট, পাস্ট, ফিউচার মনে না রেখে এবার আমরা একটু ভাববো তার আবার কোন ভাগে আছে, অর্থাৎ ইনডেফিনিট টেন্সে আছে না কন্টিনিউয়াসে আছে না পারফেক্টে আছে না পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, এটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচটা কটা টেন্সে থাকতে পারে? 12টা টেন্সে থাকতে পারে। কি কি? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই 12টা টেন্সের কোন টেন্সে আছে সেইটা অনুযায়ী তার পরিবর্তন হবে। ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই, খুব সহজ নিয়ম।
মনে রাখবেন রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটা কিসে পরিবর্তিত হবে? করেসপন্ডিং পাস্ট টেন্স। ব্যাপারটা কি স্যার, তখন থেকে করেসপন্ডিং পাস্ট টেন্স বলে যাচ্ছেন, একটু খোলসা করে বলুন। বলছি করেসপন্ডিং পাস্ট টেন্স হচ্ছে এ ভেতরে যে টেন্সে থাকবে তার পাস্ট ফর্মে চলে যাবে। দেখা যাচ্ছে ভেতরে ফিউচার টেন্স আছে বা প্রেজেন্ট টেন্স আছে। কি টেন্স আছে? ভেতরে প্রেজেন্ট টেন্স আছে বা ফিউচার টেন্স আছে। তাহলে আমাদের কাজ আরো সোজা। কি হবে না, যে টেন্সে থাকবে ফিউচারের বা প্রেজেন্টের তার পাস্ট টেন্স হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে সেটা চেঞ্জ হয়ে কি হবে? পাস্ট ইনডেফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে চেঞ্জ হয়ে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট। ফিউচার কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট পাস্ট পারফেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটা ভুল আপনারা সবাই করে থাকেন, এখানে শ্যাল থাকুক বা উইল থাকুক আপনারা কিন্তু এখানে উডি বসাবেন। চলুন করা যাক। The teacher said to me, you will bring the books. The teacher said to me, past tense আছে, ভেতরে কি আছে? ফিউচার ইনডেফিনিট। তাহলে পাল্টে কি হবে? পাস্ট ইনডেফিনিট। The teacher told me, সহজ, that I would bring। আমি কি বলেছি? এখানে শ্যাল বা উইল যাই থাকুক সেটা চেঞ্জ হয়ে কি হবে? উড হবে। শ্যাল থাকলে শুড হবে না। শ্যাল বা উইল যাই থাকুক সেটা চেঞ্জ হয়ে কি হবে? উডই হবে, কোনোভাবে চেঞ্জ হবে না। তাহলে you will bring the books, that I would bring the books। সহজ। যদি এখানে এরকম থাকতো you bring the books তাহলে লিখতাম I brought the books। যদি থাকতো you are bringing the books আমি লিখতাম I was bringing the books। যদি এখানে থাকতো you have bring the books আমি লিখতাম I had bring the books। যদি এখানে থাকতো you have been bringing the books আমি লিখতাম I had been bringing the books। অর্থাৎ যে টেন্সে থাকবে, ইনডেফিনিটে থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি ফিউচার ইনডেফিনিট থাকে পাস্ট ইনডেফিনিট। দেখুন ফিউচার ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট। যদি এখানে থাকতো ইউ উইল বি ব্রিংিং দ্য বুকস আমি একই জিনিস লিখতাম আই ওয়াজ ব্রিংিং দ্য বুকস। অর্থাৎ ফিউচার ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু বাইরেও পাস্ট টেন্স আছে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে আর রিপোর্টেড স্পিচ পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট ইনডেফিনিটে থাকলে তো আর পাস্ট ইনডেফিনিটে হবে না। আমরা বলেছি চেঞ্জ করতে হবে। কিভাবে করব? আমরা করব রিপোর্টেড স্পিচ পাস্টের যে টেন্সে আছে তার পরেরটা বাদ দিয়ে তার পরেরটায় চলে যাবে। অর্থাৎ এ যদি পাস্ট ইনডেফিনিটে থাকে চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্টে। এ যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখুন তাই হয়েছে। দ্য ম্যান সেইড আমি চারটে উদাহরণ দিচ্ছি। দ্য ম্যান সেইড আই ডিড নট ডু দ্য মিস্টেক পাস্ট ইনডেফিনিটে আছে, চেঞ্জ হয়ে কোথায় যাবে? একটা বাদ দিয়ে পরেরটা, একটা কি আছে? কন্টিনিউয়াস, তার পরেরটা হবে। তাহলে আই ডিড নট ডু দ্য মিস্টেক হয়ে যাবে কি? পাস্ট পারফেক্ট। হি হ্যাড নট ডান দ্য মিস্টেক ছিল এখানে পাস্ট ইনডেফিনিট, হয়ে গেল কি? পাস্ট পারফেক্ট। তাহলে যদি এখানে পাস্ট কন্টিনিউয়াস থাকতো, অর্থাৎ যদি এরকম থাকতো আই ওয়াজ নট ডুইং দ্য মিস্টেক তাহলে কি হতো? হি হ্যাড নট বিন ডুইং দ্য মিস্টেক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ হতো। কিন্তু যদি এর ভেতরে পাস্ট পারফেক্ট টেন্সই থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ যদি এরকম থাকতো যে আই হ্যাড নট ডান দ্য মিস্টেক তাহলেও এর উত্তর হতো আই হ্যাড নট ডান দ্য মিস্টেক। যদি এখানে থাকতো আই হ্যাড নট বিন ডুইং দ্য মিস্টেক তাহলেও তার উত্তর হতো আই হ্যাড নট বিন ডুইং দ্য মিস্টেক, অর্থাৎ হি হ্যাড নট বিন ডুইং দ্য মিস্টেক। কোনো চেঞ্জ হতো না। তাহলে টেন্স পরিবর্তনের নিয়মটা আরো একবার ঝালিয়ে নিচ্ছি। যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে কিন্তু রিপোর্টেড স্পিচটা কোনো জাগতিক সত্য অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ বা কোনো অভ্যাসগত ঘটনা অর্থাৎ হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায় তাহলেও টেন্সের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে কি হবে? রিপোর্টেড স্পিচটা পরিবর্তিত হবে, তার টেন্সের পরিবর্তন হবে। কিভাবে হবে?
এ যে টেন্সে থাকবে তার কোরেসপন্ডিং পাস্ট টেন্স হবে, অর্থাৎ পাস্ট টেন্সে গিয়ে সেই অনুযায়ী সে রেসপন্ড করবে, সেইভাবে সে সাড়া দেবে। তো কিরকম ভাবে সাড়া দেবে আবার বলে দিই, একটু দেখে নিন সেই লিস্টটা। যদি এ থাকে প্রেজেন্ট ইনডেফিনিটে হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট, যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদি থাকে ফিউচার ইনডেফিনিট হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট, যদি থাকে ফিউচার কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, যদি থাকে ফিউচার পারফেক্ট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, যদি থাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা কি মনে রাখবেন, আরেকটা বিষয় মনে রাখবেন, এই শ্যাল বা উইল ফিউচার টেন্সে যাই থাকুক না কেন সেটা চেঞ্জ হয়ে উড হবে, কোনোভাবে শুড হবে না। শুড কখন হবে, যদি এখানে শুড থাকে তাহলেই একমাত্র এখানে শুড হবে, এটা মনে রাখবেন। এবার যদি রিপোর্টিং ভার্বটাও পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচটাও পাস্ট টেন্সে থাকে তাহলে কি করব, তাহলে কি হবে না, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তাহলে রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট ইনডেফিনিটে থাকে সেটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট, যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে রিপোর্টেড স্পিচটা সেটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদি রিপোর্টেড স্পিচটা পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে তার আর কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমন রাখবো, শুধু পার্সন বা ওয়ার্ডস ডিনোটিং নিয়ারনেস এইগুলোকে পরিবর্তন করব, করে আমরা ছেড়ে দেব। সবার শেষে আজকে যে নারেশন চেঞ্জটি রয়েছে, যে ডাইরেক্ট নারেশনটি রয়েছে, টমাস সেইড আই হ্যাড মাই লাঞ্চ, অর্থাৎ আমি আমার দুপুরের খাবার খেয়েছি, টমা বলছে। তো এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, এখন এটার নারেশন চেঞ্জ করতে হবে। এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে, টমা বলেছে কি আই হ্যাড মাই লাঞ্চ, তাহলে কি করতে হবে, টমা সেইড কমা ইনভার্টেড কমা উঠে গেছে, এখানে দ্যাট বসলো, টমা সেইড দ্যাট, তারপরে এই আই কাকে ফলো করলো, আই টমাকে ফলো করেছে তাই বসলো শি। এরপরে দেখুন এখানে হ্যাড রয়েছে অথচ এখানে দুটো হ্যাড বসিয়েছি, হ্যাড কেন না, এটা পাস্ট ইনডেফিনিটে রয়েছে, এটা চেঞ্জ হয়ে কি হওয়ার কথা, চেঞ্জ হয়ে হওয়ার কথা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে এই যে রিপোর্টেড স্পিচটা এটাকে পাস্ট পারফেক্টে কনভার্ট করতে গেলে আমাদেরকে কি করতে হবে, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি, সাবজেক্ট, তারপরে কি আসবে, একটা হ্যাড আসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম আসবে। তো সাবজেক্ট শি বসেছে, হ্যাড অক্সিলারি ভার্ব বসেছে, তারপরে এখানে মূল ভার্ব ছিল হ্যাড, তার থার্ড ফর্ম কি হ্যাড, কারণ হ্যাভ হ্যাড, তাহলে এখানে থার্ড ফর্ম বসেছে, এই কারণেই কিন্তু এখানে পাশাপাশি দুটো হ্যাড বসছে। টমাস সেইড দ্যাট শি হ্যাড হার লাঞ্চ, এটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় বা বোর্ডের পরীক্ষায় বারবার আসে এবং অনেকে কনফিউজড হয়ে যায় যে দুটো হ্যাড কি পাশাপাশি বসতে পারে। হ্যাঁ, দুটো হ্যাড পাশাপাশি বসতে পারে, এইভাবে বসতে পারে। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে, টমাস সেইড দ্যাট শি হ্যাড হার লাঞ্চ। এই হচ্ছে আমাদের ন্যারেশন চেঞ্জের নিয়ম। এবার আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে কিছু এক্সারসাইজ দেওয়া থাকছে, সেই এক্সারসাইজটা আপনারা করবেন। কোথাও আটকালে সেই এক্সারসাইজের থেকে কোথাও যদি আটকে যায় আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো এইভাবে আমরা শিখে গেলাম ন্যারেশন চেঞ্জ এর নিয়ম, বেসিক নিয়মটা আমরা শিখে গেলাম, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি রিপোর্টেড স্পিচটা থাকে, যদি রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে তার ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয় সেটার নিয়ম কিন্তু আমরা আজকে শিখে গেলাম। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং এই চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে দেখতে গেলে স্ক্রিনে থাকা আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এইচডি ফর ইংলিশ চ্যানেলটি। আর সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে গেলে অবশ্যই মিষ্টি করে বাজিয়ে দিন বেল আইকনটা। এইচডি ফর ইংলিশ চ্যানেলের সমস্ত ভিডিওর পিডিএফ নোটস এবং মেম্বার্স অনলি ভিডিও পেতে গেলে অবশ্যই জয়েন করুন এইচডি ফর ইংলিশ চ্যানেলে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই ন্যারেশনের সেকেন্ড পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এইচডি ফর ইংলিশ।